হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা বক্স অফিস কিং আমির খান সম্পর্কে জানবো। The one and only Amir Khan. তো তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি তার 32 বছরের ক্যারিয়ারে 9টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 4টি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ভারতীয় সর্বোচ্চ সম্মাননা পদক পদ্মশ্রী এবং পদ্মভূষণ অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন। এমনকি ভারতের শত্রু দেশ চীনে আমির খানের আরো বেশি ফ্যান রয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে চীনের সরকার থেকে আমির খানকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। বলিউডে বর্তমান সময়ে 500 বা 600 কোটি টাকা দিয়ে সিনেমাই তৈরি হয়, কিন্তু বলিউডের প্রথম 100 কোটি টাকা কামানো সিনেমা আমির খানের, এছাড়াও প্রথম 200 কোটি টাকা কামানো সিনেমাও আমির খানের, এমনকি প্রথম 300 কোটি টাকা সিনেমাও আমির খানের। এছাড়াও এখনো পর্যন্ত ভারতের ইতিহাসের সবচেয়ে বেশি আয়কারী সিনেমাটিও হচ্ছে তার। আর মজার ব্যাপার হচ্ছে আমির খান হচ্ছেন একমাত্র ভারতীয় নাগরিক তিনি পার্লামেন্ট সদস্য না হওয়া সত্ত্বেও পার্লামেন্টে সোশিয়াল ইস্যু নিয়ে কথা বলার অধিকার তাকে দেওয়া হয়েছিল। এছাড়াও আমির খান ইউনিসেফের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন এবং অনুন্নত দেশের সোশিয়াল ডেভেলপমেন্টের জন্য তিনি বিল গেটস বা হিলারি ক্লিন্টনদের মতো লোকের সাথেও মিটিং করেছেন। তো বুঝতেই পারছেন যে সিনেমার বাইরেও আমির খানের ব্যাপকতা কতখানি এবং আমির খান কোন লেভেলের ব্র্যান্ড। যাই হোক, আমির খানের আসল নাম হচ্ছে মোহাম্মদ আমির হোসেন খান এবং তিনি জন্ম নিয়েছিলেন বলিউডের শহর মুম্বাইতে 1965 সালে। বয়সে তিনি শাহরুখের চেয়ে প্রায় 6 মাসের বড় আর সালমান খানের চেয়ে প্রায় 8 মাসের বড়। তবে দেখতে কিন্তু বাকি 3 খানের চেয়ে তাকেই সবচেয়ে ইয়ং লাগে। যাই হোক, আমির খানের উচ্চতা হচ্ছে মাত্র 5 ফিট 6 ইঞ্চি। তো তাকে বলিউডের নায়ক হিসেবে আপনি শর্টই বলতে পারেন। তবে বলিউডে অনেক 6 ফিট আপ অভিনেতাও রয়েছেন আর তারা কিন্তু কেউ আমির খান হতে পারেনি। আপনার যদি কোনো খুঁত থাকে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকা যাবে না। আপনার গুণ থাকলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেনই। যাই হোক, আমির খান জন্ম নিয়েছিলেন ভারতের এমন এক পরিবারে যে পরিবারের একটা বিশাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমির খানের বাবার দাদা আবুল কালাম আজাদ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আর অন্যদিকে আমির খানের বাবা হচ্ছেন তাহির হোসেন, যিনি বলিউডের একজন প্রডিউসার এবং পরিচালক ছিলেন। এছাড়াও আমিরের আপন চাচা নাসির হোসেনও বলিউডের একজন নামকরা পরিচালক ছিলেন। আর আমির খানের মায়ের নাম হচ্ছে জিনাত হোসেন, যার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, তিনি একজন সাধারণ গৃহিণী ছিলেন। আর আমির খানরা মোট 4 ভাই বোন। ভাইদের মধ্যে আমির খান হচ্ছেন সবচেয়ে বড় আর তার 1 বছরের ছোট ভাই হচ্ছে ফয়সাল খান। আর ফয়সাল খান বলিউডে একবার নায়ক হবার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছেন। আর অন্যদিকে আমির খানের বড় বোনের নাম হচ্ছে নিকরাত খান আর ছোট বোনের নাম হচ্ছে ফারহাদ খান। আর এখানে উল্লেখ্য, আমরা অনেকেই বলিউডের অভিনেতা ইমরান খানকে আমিরের আপন নেফিউ বা ভাগিনা মনে করি, কিন্তু আসলে ইমরান খান হচ্ছে আমির খানের চাচাতো বোন নুজহাত খানের সন্তান। আর অন্যদিকে আমির খান বলিউডে অভিষেকের পূর্বেই 1986 সালে মাত্র 21 বছর বয়সে গোপনে বিয়ে করেছিলেন তার প্রেমিকা রীনা দত্তকে এবং তারা বিয়ে করে যার যার মতো তাদের পরিবারের সাথেই বসবাস করছিলেন। আর আমিরের ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়িয়ে এরপর সবাইকে তাদের বিয়ের কথা জানিয়ে দেবেন, কিন্তু গোপনে বিয়ে করার মাত্র 2 মাসের মাথায় তাদের পরিবার থেকে এই গোপন বিয়ের কথা জেনে যায়। আর তাদের দুই পরিবারের আগে থেকে অনেক ভালো সম্পর্ক ছিল, তো তারা উল্টো খুশি হয়ে ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেন। তো আমির খান এবং রীনা দত্তের ঘরে বর্তমানে 2টি সন্তান রয়েছে। একজন হচ্ছেন জুনাইদ খান, যিনি একজন সিনেমা পরিচালক হতে চলেছেন, আর মেয়ের নাম হচ্ছে ইরা খান, যে ভীষণ সুন্দরী এবং বলিউডে নায়িকা হবার যোগ্য, তবে মনে হয় না তিনি বলিউডে আসবেন কখনো। যাই হোক, এখানে উল্লেখ্য, আমির খান রীনা দত্তের বিয়ের 16 বছর পর 2002 সালে তারা দুজনের সম্মতি নিয়ে ডিভোর্স নেন। এমনকি এখনো তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে। তো এরপর আমির খান কিরণ রাওয়ের সাথে প্রেম শুরু করেন এবং দীর্ঘদিন একসাথে থাকার পর অবশেষে 2005 সালে তারা বিয়ে করেন। আর কিরণ রাওয়ের সাথে আমিরের প্রথম পরিচয় হয়েছিল 2001 সালে লাগান সিনেমা করার সময়। যাই হোক, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন, মেয়েরা কত তাড়াতাড়ি বুড়িয়ে যায়? আমির খান এখনো চকলেট বয়, কিন্তু রীনা দত্ত আন্টি হয়ে গিয়েছেন। সেটা যাই হোক, আমির খান এবং কিরণ রাওয়ের ঘরে বর্তমানে একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আজাদ রাও খান। আর আমির খান তার সেই গ্র্যান্ড আঙ্কেল আবুল কালাম আজাদের নামের সাথে মিলিয়ে তার ছেলের নাম আজাদ রেখেছে। তবে তাদের এই সন্তান কিন্তু কিরণ রাওয়ের পেটের সন্তান নয়। কিরণ রাও সন্তান নিতে অক্ষম, তাই তারা স্যারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন। আর স্যারোগেসি মানে হচ্ছে বিশেষ করে যে দম্পতির স্ত্রীর সমস্যার জন্য বাচ্চা হয় না, তারা একজন নারীর গর্ভ ভাড়া নেন এবং সেই গর্ভে তার স্বামীর ভ্রূণ দিয়ে তার মাধ্যমে বাচ্চা নেন। এই বাচ্চা আমিরের রক্তের হলেও কিরণ রাওয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তবে এছাড়াও মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র আমির খান কিন্তু এইভাবে স্যারোগেসির মাধ্যমে বাচ্চা নেননি। এছাড়াও শাহরুখ খানের তৃতীয় সন্তান আব্রামও স্যারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছে। বলিউডের নামকরা পরিচালক করণ জোহর এইভাবে বাচ্চা নিয়েছেন। এছাড়াও সানি লিওনও স্যারোগেসির মাধ্যমে বাচ্চা নিয়েছেন। আর মজার ব্যাপার
হচ্ছে রণবীর সিং দীপিকা পাড়ুকোন দম্পতিও স্যারোগেসির মাধ্যমে বাচ্চা নিতে চলেছেন। অলরেডি তাদের বাচ্চা স্যারোগেট মায়ের পেটে রয়েছে। আর সানি লিওন এবং দীপিকা পাড়ুকোনের স্যারোগেসি করে বাচ্চা নেওয়ার কারণ হয়তো তাদের শারীরিক সমস্যা নয়, হতে পারে তারা ব্যস্ততা বা ফিগার নষ্ট হওয়ার ভয়ে নিজের পেটে সন্তান নিচ্ছেন না। আর আমার মনে হচ্ছে ভবিষ্যতে এটা একটা ট্রেন্ড হয়ে যাবে। যাই হোক, আমির খান নায়ক হিসেবে 1988 সালে কিয়ামত সে কিয়ামত সিনেমা দিয়ে বলিউডে পা রাখার পর এ পর্যন্ত প্রায় 54টি সিনেমাতে অভিনয় করেছেন এবং তিনি বর্তমানে প্রতিটি সিনেমা করার জন্য কোনো চার্জ বা টাকা নেন না। তিনি প্রডিউসারদের ভালো একটা অফার দেন, সেটা হচ্ছে আমির খান সিনেমাতে 25% লভ্যাংশ নিয়ে কাজ করেন। যদি সিনেমা ফ্লপ হয় তাহলে ওই লসের 25% আমির খানের পকেট থেকে যাবে, আর যদি সিনেমা হিট হয় তাহলে লাভের 25% আমির খানের পকেটে যাবে। তাহলে চিন্তা করুন, 70 কোটি টাকা বাজেটের দাঙ্গাল সিনেমা 2030 কোটি টাকা কামানোর পর আমিরের পকেটে কত টাকা গিয়েছিল। যাই হোক, 2020 সালের হিসেব অনুযায়ী আমির খানের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $205 মিলিয়ন বা 1742 কোটি টাকা, এবং সম্পদের দিক দিয়ে তিনি হচ্ছেন বলিউডের 5 নম্বর ধনী অভিনেতা। তার আগে 4 নম্বর অবস্থানে রয়েছেন সালমান খান, 3 নম্বরে অক্ষয় কুমার, 2 নম্বরে অমিতাভ এবং 1 নম্বরে শাহরুখ খান। আর এটা হচ্ছে আমির খানের মুম্বাইয়ের বাড়ি, যেটার নাম হচ্ছে ফিদা ওয়ান হাউস। আর দেখতেই পাচ্ছেন বিশাল বিলাসবহুল দালানিটি, এর সাথে এর ভেতরের ইন্টেরিয়র গুলোও বিলাসবহুল। আর আমির খানের ব্যবহারের গাড়িগুলো হচ্ছে মার্সিডিজ বেঞ্জ মেব্যাক S600 গার্ড, যেটা বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ। আর এটাকে বলতে পারেন প্রেসিডেন্ট লেভেলের গাড়ি। আর এই গাড়িটি মুকেশ আম্বানি এবং শাহরুখ খানও ব্যবহার করেন। আর ভারতে এই গাড়ির নর্মাল ভার্সনের দাম হচ্ছে অ্যারাউন্ড 2.5 কোটি রুপি, আর বুলেট প্রুফ ভার্সনের দাম হচ্ছে অ্যারাউন্ড 6 থেকে 7 কোটি রুপি। এছাড়াও আমির খানের রয়েছে BMW X7 SUV ভারতে, যেটার দাম প্রায় 1.5 কোটি রুপি। রয়েছে ব্রিটিশ গাড়ি বেন্টলি ফ্লাইং স্পার ভারতে, যার মূল্য হচ্ছে 3.5 কোটি রুপি। এছাড়াও রয়েছে 4 লেভেলের বুলেট প্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার ভারতে, যার দাম হচ্ছে 1.5 কোটি রুপি। রয়েছে টয়োটা ফরচুনার, আর এটি হচ্ছে আমির খানের সবচেয়ে কম দামি গাড়ি, আর এই গাড়িটির মূল্য হচ্ছে মাত্র 33 লক্ষ রুপি। আর আমির খানের বহুল ব্যবহৃত গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজের একটি গাড়ি, যেটার দাম 1.5 কোটি টাকার উপরে। এবার চলুন আমির খান সম্পর্কে খুব সংক্ষেপে কতগুলো মজার ফ্যাক্ট জেনে আসি। 1994 সালে আমির খান এবং সালমান খানকে একসাথে আন্দাজ আপনা আপনা সিনেমাতে কাজ করতে দেখা গিয়েছিল। আর সেই সিনেমাতে কাজ করার সময় আমির খান সালমান খানকে এত পছন্দ করেছিলেন যে আমির খানের কাছে সালমান খানকে মনে হয়েছিল যে সালমান খান অনেক মোডি এবং অ্যারোগেন্ট, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভবিষ্যতে আর কখনোই সালমান খানের সাথে কাজ করবেন না। কিন্তু 2002 সালে আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের সাথে ডিভোর্সের পর আমির খান মারাত্মক মাদকাসক্ত বা অ্যালকোহলিক হয়ে গিয়েছিলেন। তখন সালমান খান নিয়মিত এসে আমির খানকে সময় দিতেন এবং একসাথে ড্রিঙ্ক করতেন। আর তখন আমির খানের মনে হয়েছিল তিনি হয়তো সালমান খানকে ভুল বুঝেছিলেন, আর এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যান। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে আমির খান আর শাহরুখ খানের মধ্যে অনেক পুরনো দ্বন্দ্ব রয়েছে, এমনকি আমির খান তার কুকুরের নাম রেখেছিলেন শাহরুখ খান। আর এ ব্যাপারে শাহরুখ খান মন্তব্য করেছিলেন, আমি আমার কুকুরকে আমির খান নাম দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কুকুর আমির খানকে এতই ঘৃণা করে যে আমির খানের নামটাও নিতে চায়নি। তবে এখন হয়তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আর বলিউডে আমির খানের অন্যতম সেরা বন্ধু হচ্ছে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। তো টুইঙ্কেল খান্নার বিয়েতে আমির খান বলেছিলেন, আমি তোকে এমন একটা গিফট দেবো যেটা তুই সারা জীবন যত্নে রাখবি। তো আমির খান টুইঙ্কেল খান্নার বিয়ের ভিডিও নিজ হাতে করেছিলেন এবং সেই বিয়ের ভিডিও বিয়ের গিফট হিসেবে দিয়েছিলেন। আর আমির খান মিস্টার পারফেকশনিস্ট হওয়া সত্ত্বেও তিনি মনে করেন রণবীর কাপুর হচ্ছে বলিউডের সবচেয়ে পারফেক্ট অভিনেতা, এমনকি রণবীরের মতো অভিনয় তিনি নিজেও করতে পারবেন না। মূলত রণবীরের বারফি সিনেমা দেখে তিনি এই মন্তব্য করেছিলেন, এজন্যই হয়তো পিকে সিনেমার একেবারে শেষে তিনি রণবীর কাপুরকে প্রমোট করেছিলেন। আর চায়নাতে আমির খানের ফ্যান সবচেয়ে বেশি, আর দাঙ্গাল সিনেমা চায়নাতে রিলিজ দিলে সেটা চায়নাতে একটা বিগ রেকর্ড করে এবং দাঙ্গাল সিনেমাটি ভারতের প্রথম 2000 কোটি টাকা আয়কারী সিনেমা হয়। আর এর ধারাবাহিকতায় সালমানের সুলতান সিনেমাও চায়নাতে প্রবেশ করেছে। বলিউড চীনে লঞ্চ হয়েছে আমির খানের হাত ধরে। আর আমরা অনেকেই জানি যে মাদাম তুসো জাদুঘরে অভিনেতাদের মূর্তি বা স্ট্যাচু তৈরি করে রাখা হয়, কিন্তু আমির খান হচ্ছেন একমাত্র অভিনেতা যিনি মাদাম তুসোর এই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছেন তাকে দেখতে মনে চাইলে তার কাজগুলো দেখতে বা সিনেমা দেখতে। মজা এবার হচ্ছে আমির খান পড়ালেখা করেছেন মাত্র 12 ক্লাস পর্যন্ত। আরেকটি মজা এবার হচ্ছে আমির খান কোনো অ্যাড শোতে যান না, তিনি আসলে এইসব অ্যাড শোতে বিশ্বাস করেন না। রজনীকান্তের জনপ্রিয় সিনেমা রোবট 2.0 সিনেমা করার সময় রজনীকান্ত খুব অসুস্থ ছিলেন, তাই রজনীকান্ত নিজে চাচ্ছিলেন রজনীকান্তের জায়গায় আমির খান কাজ করুক। আর এজন্য তিনি আমির খানকে ফোন করেও রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমির খান রজনীকান্তকে বলেছিলেন রোবট সিনেমার কথা মনে হলে একমাত্র আপনার কথাই মনে আসে, সেখানে আমাকে মোটেও মানাবে না। আর মজা এবার হচ্ছে আমির খান বলিউডের এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিরাট কোহলির অনেক বড় ফ্যান। একবার এক টক শোতে তারা একসাথে হয়েছিলেন, আর ওই শোতে দাঙ্গাল সিনেমার প্রথম সিন ক্ল্যাপ বিরাট কোহলিকে গিফট করেন। আর মজা এবার হচ্ছে আমির খান তার সব সিনেমার প্রথম ক্ল্যাপ নিজের কাছেই স্মৃতি হিসেবে রেখে দেন, আর এবারই প্রথম তিনি এটা কাউকে গিফট করলেন। আর এর বিনিময়ে বিরাট কোহলি তার জার্সি আমির খানকে গিফট করেন।
তো এবার চলুন খুবই সংক্ষেপে জেনে আসি যে আমির খান কিভাবে সিনেমাতে আসলেন। তো যেমন জানেন, আমির খানের বাবা এবং চাচা বলিউডের সিনেমার পরিচালক। তো আমির খানের বয়স যখন 7 বছর 1973 সালে তিনি তার চাচা নাসির হোসেনের সিনেমাতে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। এরপর তাকে আর কখনোই সিনেমাতে শিশু শিল্পী হিসেবে দেখা যায়নি। আর মজার ব্যাপার হচ্ছে, আমির খান স্বয়ং প্রডিউসার বা পরিচালকের ছেলে হওয়া সত্ত্বেও তার বাবা কখনোই চায়নি যে তার ছেলে সিনেমাতে আসুক, কারণ তার বাবার সিনেমাগুলো ফ্লপ হচ্ছিল এবং কিছু সিনেমা রিলিজই দিতে পারেননি। কিন্তু আমির খানের চাচা নাসির হোসেন আবার আমির খানকে অনেক ভালোবাসতেন। তো আমির খান তার চাচার মাধ্যমে কলেজে পড়া অবস্থায় একটি ছোট্ট শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ পান। আর ওই শর্ট ফিল্মে আমির খানকে দেখে কেটান মিদলা নামে একজন পরিচালক, মানে তখন তিনিও অল্প বয়সের ছিলেন বা আমিরের সমান বয়সী উঠতি পরিচালক ছিলেন, তো তিনি একটি ছোট্ট বাজেটের বি গ্রেডের সিনেমার জন্য আমির খানকে পছন্দ করেন। আর ওই সিনেমাটির নাম ছিল হচ্ছে হোলি। আর ওই সিনেমাতে অন্যরকম একটা চরিত্রে আমির খানকে দেখা যায়। তো কিছুটা দৃশ্য দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমন সিনেমা ছিল সেটি। যাই হোক, ওই সিনেমাটি হয়তো সেন্সরে ছাড় পায়নি, আর এর জন্য হয়তো কখনো রিলিজ পায়নি। তো আমির এভাবে শুরুতেই ধাক্কা খেয়ে যান। আর এরপর তিনি তার চাচা নাসির হোসেনের সাথে সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। যেমন সানি দেওলের জবরদস্ত এবং মঞ্জিল মঞ্জিল সিনেমাতেও আমির খান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তার চাচার সাথে কাজ করেছিলেন। আর মঞ্জিল মঞ্জিল সিনেমা শুটিং এর জন্য নাসির হোসেন এবং আমির খান এক হোটেলে একসাথে ছিলেন। আর সেখানে আমির খানের চাচা নাসির হোসেনের সাথে দেখা করতে এসেছিলেন বলিউডের নামকরা স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার। আর তিনি নাসির হোসেনের রুমে আমির খানকে দেখে বলেন যে কে এটা। তখন নাসির হোসেন বলেন যে ও আমার ভাতিজা, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে। তখন জাভেদ আখতার বলেন ও তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নয়, তোমার উচিত ওকে তোমার সিনেমার হিরো বানানোর। কিন্তু তখনও আমির খানের নায়ক হবার মতো বয়স ছিল না, যার ফলে তার 4 বছর পর 1988 সালে আমির খানের বয়স যখন 22 বছর, তখন তিনি আমির খানকে নিয়ে কিয়ামত সে কিয়ামত নামে একটি সিনেমা লেখেন এবং নায়িকা হিসেবে নেন জুহি চাওলাকে। কারণ নতুন নায়িকা হিসেবে ওই সময় জুহি চাওলার যথেষ্ট চাহিদা ছিল। আর জুহি চাওলা আমির খানের চেয়ে 2 বছর আগে বলিউডে এসেছিলেন। তো যাই হোক, সিনেমাটি তৈরি শেষে কিয়ামত সে কিয়ামত সিনেমাটি মুক্তির আগে সিনেমা লঞ্চ করতে যে সংবাদ সম্মেলন করা হয় বা সাংবাদিকদের ডেকে আনা হয়, তো কিয়ামত সে কিয়ামত সিনেমার জন্য সেরকম সংবাদ সম্মেলন করা হয়েছিল। কিন্তু ওই সিনেমার লঞ্চ ডেতে সেরকম কোনো সাংবাদিক আসেনি বা কোনো জনতাও আসেনি। আর আমির খানকে কেউ পাত্তাই দেয়নি কিংবা একটা প্রশ্নও করেনি। তো আমির খান খুব ভয় পেয়ে যান যে হয়তো তার এই সিনেমাটা একটা বড় ধরনের ফ্লপ হতে চলেছে আর তার অভিনেতা হওয়ার স্বপ্ন হয়তো স্বপ্নে রয়ে যাবে। কিন্তু ওই সিনেমা মুক্তি পেলে সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করে ফেলে। এবং আমির খান রাতারাতি বলিউডে স্টার হয়ে ওঠেন। তো এভাবেই আমির খানের উত্থান হয়। আর পরের টুকু তো আপনারা সকলেই জানেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।